অপারেশন ডেভিল হান্টের ১৪০৮ জন আটক, ছাড় পাচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ ৩ জন, পাবনা জেলগেট থেকে বরণ শোভাযাত্রা। কুষ্টিয়ায় ভর্তুকি কৃষি যন্ত্রপাতি বিতরণে মহা দুর্নীতির অভিযোগ, ভুয়া তালিকায় কোটি কোটি টাকা আত্মসাৎ, মাঠে নেমেছে দুদক। এবং থামছে না জামালপুরের ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন, লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত এবং সাথে আছি আপনাদের সাথে আমি চৈতি সরওয়ার। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম সহ ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সারা দেশে আটক হয়েছে ১৪০৮ জন। রোববার রাত আনুমানিক ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এলাকার খায়রুল ইসলাম মিলনের ৬তলা ভবনে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত ১১:৩০টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এবং পরবর্তীতে ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব, বোয়াল থেকে চুনোপটি এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে একথা বলেন তিনি। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। সহকর্মী কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব, বোয়াল থেকে চুনোপুটি কেউ ছাড় পাবে না, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পাননি। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দিই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অভিযানে যেন নির্দোষ কেউ শাস্তি না পায় সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এই জন্য যেন নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। এ সময় সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে কিন্তু তারা ওই পার্শ্ববর্তী দেশের একটা জবাব তারা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জবাসীর বলবো যে আইন যেন কোনো সময় কেউ নিজের হাতে তুলে না নেয়। রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। করার পর ইভেন কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ 3 বিএনপি নেতাকর্মী কারামুক্ত হয়েছেন। সোমবার দুপুরে জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এ সময় জেল গেটে নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এরপর জেলা বিএনপির কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদ্য কারামুক্ত জাকারিয়া পিন্টু। বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার মিথ্যা মামলার কবল থেকে তারা মুক্তি পেয়েছেন, এবার দেশ গড়ার পালা। পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, ঈশ্বরদীতে গিয়ে শেষ হয়। বলার অপেক্ষায় রাখে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে কারামুক্ত যে ফিক্সটা এটা সম্পূর্ণটাই দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে উৎসর্গ করছি। এই মামলার পরিচালনা যারা ব্যারিস্টার কায়সার কামাল সহ যারা পরিচালনা করেছে তাদেরকে ঈশ্বরের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রফির বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে। ময়মনসিংহের দাপুনিয়া হাই স্কুল মাঠে মাগরিব বাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। সাবেক এই সিএসির জানাজায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। গত 9 ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিচারপতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। কুষ্টিয়া কৃষকদের জন্য সরকারের ভর্তুকি কৃষি যন্ত্রপাতি বিতরণে উঠেছে মহা দুর্নীতির অভিযোগ। ভুয়া তালিকা তৈরির মাধ্যমে যন্ত্রপাতি উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকা প্রকৃত কৃষকরাও পায়নি এই যন্ত্রাংশ। সরকারের ভর্তুকির বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও এই প্রকল্পে কৃষি কর্মকর্তাদের লুটপাটে সুবিধা বঞ্চিত প্রান্তিক কৃষকরা, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। অনিয়মের সত্যতা খুঁজতে মাঠে নেমেছে দুদক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2021 থেকে 2023 সাল পর্যন্ত 3 বছর মেয়াদে কুষ্টিয়ার 6টি উপজেলায় সমন্বিত কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার, সিডার ও পাওয়ার থ্রেসার সহ 10 ধরনের কৃষি যন্ত্রপাতি ক্রয়ে প্রায় 26.5 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্প বাস্তবায়নে উঠেছে মেগা দুর্নীতির অভিযোগ। কৃষি কর্মকর্তাদের যোগসাজস্যে ভুয়া তালিকা তৈরির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে কৃষকদের জন্য বরাদ্দের যন্ত্রাংশ। লুটপাট করা হয়েছে সরকারের কোটি কোটি টাকা। তালিকায় নাম থাকলেও অধিকাংশ কৃষকই পায়নি সরকারের দেওয়া ভর্তুকির কোনো যন্ত্রাংশ, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। টিলারের জন্য আবেদন করেছিলাম, অফিস পর্যন্ত যা ঘুরে আসি, ঘুরে আসার পরে এ পর্যন্ত তো ঘুরাইনের পরে আসে। আমরা 25 সালে এসে জানতে পারলাম যে আমাদের নামে বরাদ্দ ছিল, বাট আমরা কোনো কিছু পাইনি। আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত দিয়ে এই কৃষি যন্ত্রপাতি আমরা যাতে আগামীতে পাই। প্রকল্প বাস্তবায়নকালে দায়িত্বরত কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় বর্তমান কর্মস্থলে থাকা কৃষি কর্মকর্তারা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে আমি দেখব বা তারা যদি তদন্ত করেন তাহলে তারা আমাকে নির্দেশনা দিলে আমি সেগুলো কম্বাইন হারভেস্টার দেখা যাচ্ছে তারা কিনে নিল, কিন্তু কিনে নেওয়ার পরে যন্ত্রটা কিন্তু হচ্ছে সবসময় সে কিন্তু ব্যবসা করে, মানে সারা বাংলাদেশে কিন্তু যন্ত্রটা হচ্ছে কেটে বেড়ায়। এদিকে কৃষি যান্ত্রিকরণ এ প্রকল্পের অনিয়মের বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদক। অনিয়মের সত্যতা পেয়েছেন তারাও। এটা রেকর্ডপত্র সংগ্রহ করলাম, যাচাই বাছাই করছে। আমরা প্রাথমিকভাবে সেখানে অনিয়ম দেখেছি, যেমন আমরা কয়েকজনকে ফোন করে দেখেছি, যাদেরকে যন্ত্রপাতি সরবরাহ দেখানো হয়েছে তারা পাননি। কৃষিতে সরকারের বরাদ্দের বিপুল অর্থ হরিলুটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা চাই জেলার সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অন্তর্বর্তী সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইলে দেশের মানুষের চোখ ফাঁকি দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বর্তমান সরকার তার অবস্থানকে দীর্ঘায়িত করতে চাইলে তা যৌক্তিক হবে না বলেও দাবি তার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 6 মাস ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন গেল 16 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের কোনো কিছু এখন নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় প্রয়োজন রাজনৈতিক শক্তির। এই আন্দোলনের নাম হবে বুলডোজার রিভলিউশন, সর্বশেষ। এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না। কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তো কখনো এরকম ছিলাম না। তা আজকে সমস্ত অর্জনগুলোকে আপনারা ব্যর্থ করে দিচ্ছেন, অতীত ইতিহাসকে আপনারা শেষ করে দিচ্ছেন, 71কে মুছে ফেলবেন, 72-এর সংবিধানকে মুছে ফেলবেন। কি হয়েছে দেশটার মধ্যে? প্রতিটা অর্জনে তো আমাদের গর্বের বিষয়।
সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজের মধ্যে কেন কাজগুলো করছে না? সবাই এখন রাজনীতির প্রতি হয়ে গেছে। আপনারা এত সহজ রাজনীতি। এটা বাংলাদেশের ভবিষ্যৎ সমাজের জন্য ভালো নয় যে অভ্যুত্থানের ভেতর থেকে একটা গণতান্ত্রিক শক্তির জন্ম নেওয়ার কথা ছিল, কিন্তু তারা শর্টকাট করতে গিয়ে তারা ক্ষমতার ছায়াতলে থেকে করতে যাচ্ছেন এবং একটা সেইভাবে দল গঠন করছেন। নির্বাচন কমিশনের কাজ দ্রুত শেষ করে ভোটের দাবি জানান বক্তারা। বিচারের প্রাথমিক কাজগুলো একটা পর্যায়ে সরকার শেষ করবেন, বাকি সংস্কার বলি, বিচারের প্রশ্ন বলি, পরবর্তী নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট তারা বাকি কাজগুলোকে তারা এগিয়ে নেবেন। সুতরাং যারা মনে করছেন সংস্কার বা বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্নটা নাই, তারা ভুল করছেন, তারা বিপথে তারা যাচ্ছেন। সরকারকে তারা আরো বিপর্যয়ের মধ্যে তারা কিন্তু নিয়ে যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের যৌক্তিক সময় কতটা তা দেশের মানুষ জানে। এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে, তারা কিন্তু সেটা তুলে ফেলবে। এবং সেই আশঙ্কা হয়েছে বলেই কিন্তু আজকে এই বিভিন্ন প্রশ্নগুলো এসেছে। আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণের যে নতুন সূর্যোদয় হয়েছে তা অস্তমিত হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। আমরা কোনোদিন কোনোভাবে অস্তমিত হতে দেব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন যেন থামছে না। নদের দুই পাড়ের অর্ধশত পয়েন্ট থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে প্রভাবশালী চক্র। হুমকির মুখে বসতবাড়ি, ফসলি জমি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সহকর্মী ইমরান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। এক সময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র নদ বালু খেকুদের থাবায় এখন মৃতপ্রায়। জামালপুর সদরের ব্রহ্মপুত্রের দুই পাড়ের 50টির বেশি পয়েন্ট থেকে 16 বছর ধরে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু তুলছে একটি প্রভাবশালী চক্র। থেমে নেই রাজনৈতিক পট পরিবর্তনের পরও ছনকান্দা থেকে নরুন্দি বাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে বসতবাড়ি ও ফসলি জমি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ড্রেজার মেশিনে বাড়ি বালু তুললে আঙ্গের বাড়ি ঘর ভাঙিয়ে গেছিল গা, তারপর আমরা উর্বর তুলছি আবার। আর সড়কের আতঙ্ক হয়ে উঠেছে বালু বহনকারী গাড়িগুলো। ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে রাস্তা, ধুলা উড়িয়ে করছে পরিবেশ দূষণ। বালু উত্তোলন করার পর গাড়ি চালকরা যখন গাড়ি রাস্তা দিয়ে নিয়ে যায়, তো রাস্তায় অনেক লোকদের চোখে ধুলোবালি, এই বালুগুলো পড়ে বাড়িঘর থেকে এগুলোতে অনেক ধুলাবালি জমে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি নদী রক্ষা আন্দোলনের কর্মীদের। যারা এই বালু উত্তোলনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমাদের জেলা বালু মহাল কমিটি এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, আর্মি, বিজিবি এবং আনসার নিয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। শুধু আশ্বাসই নয়, শিগগিরই ব্রহ্মপুত্রকে বাঁচাতে এসব দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তিস্তা নদী খনন ও ভাঙ্গন রোধ সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জ্যাগোবাহী তিস্তা বাঁচাই শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে লালমনিরহাট শ্রমিক দল কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এই পদযাত্রা শেষ হয়। এতে তিস্তা পাড়ের লোকজন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্লোগান দেন অংশগ্রহণকারীরা। দাবি আদায়ে 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পাড়ে 48 ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে কিছু মানুষ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা। সোমবার বেলা 12টার দিকে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা বলেন, দীর্ঘ 6 মাস চুল চেরা বিশ্লেষণ করেই এই কমিটি দেওয়া হয়েছে, যেখানে বিতর্কিত কাউকে নয় বরং ত্যাগীদের রাখা হয়েছে। তবু যারা অভিযোগ তুলেছেন তারা স্বার্থান্বেষী। এর আগে নতুন কমিটি গঠনে বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত শিক্ষার্থীরা।
উদ্বোধন হওয়া শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের টোল সংগ্রহে দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ইস্টার্ন ব্যাংক একটি পার্টনারশিপ চুক্তি করেছে। চট্টগ্রাম নগরীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর করেন সিডিএস চেয়ারম্যান প্রকৌশলী নুরুল কবির এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। এ সময় রেজা ইফতেখার জানান, ব্যাংকিং এক্সপার্টাইজ এবং ডিজিটাল সমাধান ব্যবহার করে সিডিএ কে সহায়তা করতে পারাটা তারা একটি বিশেষ সুযোগ মনে করছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএর প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি রবীন্দ্র চাকমা, ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্যরা। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আমাদের টোল কালেকশন এটাকে মধ্যে আরও স্বচ্ছতা নিয়ে আসতে পারি এবং আরও দ্রুততা নিয়ে আসতে পারি। এটার মধ্যে মানুষের সেবার আরও বর্ধিত করতে পারি। সিডিএর এই প্রকল্পে আমরা আপনাদের প্রযুক্তি এবং গুণগত যে মান আছে আপনাদের ব্যাংকের, সেটাকে আমরা ব্যবহার করব। ঢাকা সিলেট মহাসড়ক সহ রূপগঞ্জের আঞ্চলিক সড়ক ও নারায়ণগঞ্জের বন্দর সোনারগাঁয়ে গ্যাস লাইন স্থাপন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও স্থাপনা মালিকদের মোট 1,83,00,000 টাকার 37,000 টাকার চেক প্রদান করেন। চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ক্ষতিগ্রস্তদের সাথে কৌশল বিনিময় করেন। এছাড়া চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। এ সময় প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির 8ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট 1412 শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তনে রিয়ানা আজাদ ও সঙ্গীত হাসান নয়ন একাডেমিক কৃতিত্বের জন্য মিয়ান স্বর্ণপদক লাভ করেন। রিয়ানা আজাদ স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমুল্লাহ মিয়ান পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে এমবিএ, বিবিএ, কৃষি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং এবং ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।